নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত। রাতের অন্ধকারে পাচার করতে যাওয়া প্রায় 100 কেজি গাঁজা উদ্ধার। হাওড়া ধুলাগুড়ি টোল প্লাজার কাছে বিশেষ সূত্রে খবর পেয়ে নাকো টিম শাখার পদস্থ আধিকারিক ও সাকরাইল থানার পুলিশ ধুলাগড় টোল প্লাজায় দুটি গাড়ি আটক করেন এবং তার মধ্যে প্রায় 98 কেজি 800 গ্রাম গাঁজা উদ্ধার হয়, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। প্রাথমিকভাবেই জানা যায় উড়িষ্যা থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছিল এই অবৈধ গাঁজা। পিঠে ব্যাগের মধ্যেই প্রায় 10টি ব্যাগের মধ্যে এই অবৈধ গাঁজা রাখা ছিল। গাড়িতে সেই গাঁজা নিয়ে রাতের অন্ধকারে পাচারকারীরা কলকাতায় নিয়ে যাচ্ছিল। একজনকে গ্রেপ্তার করে সাকরাইল থানার পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ওই গাড়ি দুটোকে আটক করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা বাঙালি হিন্দু সমিতির পরিচালনায় বারুইপুরে রেল ময়দান থেকে বারুইপুর এসডি অফিস পর্যন্ত প্রতিবাদ মিছিল। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্মম অত্যাচারের বিরুদ্ধে এই মিছিল। এসডি অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ 4 জনের প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেন। রাস্তায় ইউনিশ খানের কুশপুতুল দাহ করা হয়। কর্মসূচি হচ্ছে বাংলাদেশে হিন্দুদের ওপর যেরকম অত্যাচার চলছে এবং চিন্ময় প্রভুকে বিনা দোষে আটকে রেখেছে, তার মুক্তির দাবির জন্য আজকে সনাতনী হিন্দুরা আমরা সবাই পথে নেমেছি। এবং শুধু তাই নয়, আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা, যাকে আমরা সম্মান করি, যাকে আমরা বুকে জড়িয়ে ধরে রাখি, সেই জাতীয় মোটর বাইকের সাথে স্কুল বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো 3 জন বাইক আরোহীর। ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার থানার গোপালনগর গ্রামে। বোলপুর ইলামবাজার গ্রামী রাস্তা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায়। পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের বাসিন্দা বিরাজ মাল ভাইয়ের স্ত্রী সন্তান জন্ম দিয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। দেখা করতে যাচ্ছিল একটি বাইকে বিরাজ মাল সহ আরো 2 জন। ইলামবাজার বোলপুরগামী রাস্তায় গোপালনগরে বিরাজের বাইকের সাথে স্কুল বাসের ধাক্কায় আজ দুপুর প্রায় 1টা নাগাদ সেখানে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে বিরাজ মাল, বাবু সোনা মাল, সাকুর মাল। পুলিশ তাদের উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা সেখানে তাদেরকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বয়ান অনুযায়ী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাসটি বেপরোয়াভাবে যাচ্ছিল। দ্রুত গতি থাকায় ঘাতক বাসটি ধাক্কা মারে বাইকটাকে, সেই কারণে দুর্ঘটনাটি ঘটে। পুরো ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে ইলামবাজার থানার পুলিশ। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ। একজন মহিলাকে চাকরি দেওয়ার নাম করে কুপ্রস্তাব, এমনটাই অভিযোগ রয়েছে। এই ঘটনায় ক্রুব্ধ জনতা গণধোলাই দেয় তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তনয় তালুকদারকে। পরবর্তীতেই বাগডোগরা থানার পুলিশ গিয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে পিআর বন্ডে রাতেই ছেড়ে দেওয়া হয় ছাত্র নেতাকে। বাগডোগরা হরেকৃষ্ণপল্লীর বাসিন্দা বিবাহিত মহিলা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করে বাগডোগরা থানায়। তিনি পুলিশকে জানিয়েছিলেন চাকরি দেওয়ার কথা বলেছিল তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তথা লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিথি দাস তালুকদারের স্বামী তনয় তালুকদার। তবে চাকরি পাইয়ে দেওয়ার নামে পরবর্তীতে কুরুচিপূর্ণ প্রস্তাব দেয় মহিলাকে। এদিকে তনয়কে থানায় নিয়ে যাওয়ার সময় তাকে অনেকবার প্রশ্ন করা হলেও কোনো উত্তর দেয়নি সে। মঙ্গলবার এসএফআই ও বিজেপির বাগডোগরা থানায় বিক্ষোভ দেখায়। इसको छोड़ के नहीं रखा जाएगा। बागडोगरा में सुशासन लाना है। बागडोगरा আমরা যেটা গতকাল জানতে পেরেছি, একজন মহিলাকে কুপ্রস্তাব নোংরা মেসেজ
আবার মদ্যপ অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে এক যুবকের বেয়াদপি, চিকিৎসা করানোর নাম করে চিকিৎসক ও নার্সদের সঙ্গে অশালীন আচরণ অভিযোগ, এক্স-রে বিভাগেও নিয়ে গিয়ে হুমকির অভিযোগ তার বিরুদ্ধে। পাশাপাশি বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের নামে ফোন করে হাসপাতালে দায়িত্বরত পুলিশকে চাকরি খেয়ে নেওয়ার ও সাসপেন্ড করে দেওয়ার অভিযোগ উঠল ওই যুবকের বিরুদ্ধে। ওই যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। জানা যায় অনিক দাস নামে যুবকের বাড়ি সোনারপুর। ইতিমধ্যে এই যুবকের নামে বারুইপুর হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় বিভাস সর্দার পুলিশকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছেন। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হাসপাতালের দায়িত্বরত অতিরিক্ত সুপার চিকিৎসক মানুষ গুপ্ত। তিনি বলেন, এবার কি আমাদের হাতে লাঠি থাকবে? আমরা নিরুপায় হয়ে যাচ্ছি। তখন ভোর 3টে বাজে। হ্যাঁ, তখন আপনি হচ্ছে দুজন, একজন হাজব্যান্ড ওয়াইফ মনে হয়, একজন মেল আর ফিমেল আসে, পুরো ড্রাঙ্কেন। হচ্ছে ফিমেলের হচ্ছে হাতে মানে হচ্ছে ইনজুরি ছিল, তো এক্স-রে করতে বলা হয় আর ইঞ্জেকশন দিতে বলা হয়। তো ওরা আমার ওখানে ছবি ভিডিও এইসব বানাচ্ছিল। তারপর হচ্ছে সিস্টারের সাথে গিয়ে মিসবিহেভ করে, আর পাশে হচ্ছে যেখানে এক্স-রে করার কথা ওখানে গিয়েও হচ্ছে ঝামেলা শুরু করে আর কি। তারপরে হচ্ছে পুলিশকে ইনফর্ম করা হয়, পুলিশ এসে তারপরে হচ্ছে ওদের বক্তব্য যে ওদের কোনো ট্রিটমেন্ট করা হচ্ছে না, দেরি করা হচ্ছে, যে এখানে কেউ ডিউটিতে নেই, ওদের ঠিক করে মানে ইঞ্জেকশন পাচ্ছে না, এ করছে না, মানে হচ্ছে উল্টোপাল্টা কথাবার্তা বলা হচ্ছে, যে বলছে সবাই এখানে হচ্ছে ঘুমোচ্ছে, কেউ ডিউটি করছে না। হ্যাঁ, গতকালের আমাদের এমার্জেন্সিতে একটা বাজে ঘটনাই ঘটেছে। একজন মদ্যপ অবস্থায় এসে হামলা করেছে ডাক্তারদের ওপরই প্রায়। তো এইভাবে যদি চলে, আমাদের এইরকম ঘটনা, তো ডাক্তাররা ভয় পেয়ে যাবে, রাতে নাইট ডিউটি করতে চাইবে না, অন্য দিন ডিউটি করতে চাই, মানে অন্য সময় ডিউটি করতে চাইবে না, তখন তো পরিষেবাটা তো ব্যাহত হবে। আমরা তো সারা রাত জেগে বসে থেকে রুগীর পরিষেবা দিই, আমরা তো বসে বসে গুলতানি মারি না। তো সুতরাং অটোমেটিক্যালি একটু যদি এইভাবে যদি লোকজন এসে যদি মানে হসপিটালে যদি ঝামেলা করে, তাহলে আমাদের তো মনোবলটাই ভেঙে যাবে, আমরা তাহলে সার্ভিস দিতেই পারবো না। আর আজকে কালকে দুজন মেডিকেল অফিসার ছেলেরা ছিল, কিন্তু এর যদি মেয়েরা যারা নাইট ডিউটি করে তাদের উপরে যদি এরকম করে, তারাও তো আগের দিনে হয়েছিল। আমি ছিলাম সেই রাত্রিবেলা, একজন ডক্টর দিদি ছিলেন, তো ওনার ওপরেও ঠিক এই কাণ্ডটি হয়েছিল। তা যাই হোক, সবাই মিলে হই হই করে ওটা বন্ধ করা হয়েছে। রেগুলার বেসিসে যদি এগুলো হয়, তাহলে তো আমাদের মনোবল ভেঙে গেলে পরে তো আমরা সার্ভিসটা দেবো কী করে? আমরাও তো নিরুপায়, আমরা তো আর অস্ত্রশস্ত্র ধরতে যাই না, আমরা স্টেথোস্কোপ আর পেন ধরতে জানি এবং ওষুধ দিতে পারি, ইঞ্জেকশন দিতে পারি, আমরা রোগীর সেবা করতে পারি। আমরা কি মারপিট করবো? এরপরে লাঠি খেলা শিখতে হবে আমাদের? নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বিবেক তীর্থ বিদ্যালয়ের শুভ উদ্বোধন। বীরভূমের রাজনগর ব্লকে অন্তর্গত চন্দ্রপুরে আজ শুভ উদ্বোধন হল বীরভূম বিবেকানন্দ সেবা ও শিক্ষা বিকাশ সংঘের গ্রামীণ বিকাশ প্রকল্পের সিউড়ি সরস্বতী শিশু মন্দিরের শাখা শিশুদের শিক্ষার অঙ্গন বিবেক তীর্থের। আজকের এই বিবেক তীর্থ বিদ্যালয়ের উদ্বোধন করেন স্বামী সত্যানন্দ মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, বিশেষ অতিথি হিন্দুস্তান সমাচার ও চাণক্য বার্তার দিলীপ বন্দ্যোপাধ্যায়, মোহাম্মদবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাসিনী টুডু, সমাজসেবী বিশ্বনাথ চক্রবর্তী, অশোক গুঁই, দীনবন্ধু দাস বৈরাগ্য, অসিত ঘোষ, রামকৃষ্ণ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 2025 সালের জানুয়ারি থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠান শিশুদের জন্য পথ চলা শুরু করবেই। স্বভাবতই
ভারতীয় সংস্কৃতির ভাবধারা এই বিদ্যালয়ের ভাবনাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে ও ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে সহযোগিতা করবে বলে আশাবাদী এলাকার মানুষজন। ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে বর্তমানে মূল্যবোধের শিক্ষা দেওয়া হয় না। যখন আমরা ছোট প্রাথমিক স্কুলে পড়াশোনা করতাম, তখন একটা বই পড়তাম, বিদ্যাসাগর পড়ানো হয় না, রবীন্দ্রনাথের সহজ পাঠ পড়ানো হয় না, মূল্যবোধের শিক্ষা দেওয়া হয় না। এই প্রতিশ্রুতি দিলাম এবং এটা করার জন্য যা দরকার হবে আমার সহযোগিতা আমি আপনাদের এই কয়েকটাই কথা বলে সকলকে আবার নমস্কার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য আর এখানে বীরভূম বিবেকানন্দ সেবা ও শিক্ষা বিকাশ সংঘ, যে 35 বছর ধরে শিক্ষা এবং সেবার কাজে নিয়োজিত আছে, তারা বিবেক তীর্থ নামে একটি গ্রামীণ সেবা প্রকল্পের উদ্বোধন করেছে এই চন্দ্রপুরে। এই জায়গাটা বিবেক তীর্থ এবং এখানে একটি আমরা গো আধারিত কৃষি অনুসন্ধান কেন্দ্র। ভারতবর্ষের মূল যে অর্থনীতি সেটা গো আধারিত ছিল বলেই ভারতবর্ষ একদিন পৃথিবীতে সর্বোচ্চ আসনে বসেছিল অর্থনৈতিক দিক থেকে। এবং এই স্থানে যে প্রকল্প শুরু হতে চলেছে বা বলা যায় আজকে শুরু হলো, তার নাম বিবেক তীর্থ। নামটি সত্যি খুব সুন্দর, কারণ বিবেকানন্দের নাম নিলেই যেন মনে হয় তীর্থ থেকে। সোমনাথ দের রিপোর্ট, ভয় টিভি, চন্দ্রপুর, বীরভূম। কোনো কাজই ছোট নয়, ডোমের কাজ করে দেখিয়ে দিলেন টুম্পা। কাজটি স্থায়ীকরণের আবেদন সরকারের কাছে। দক্ষিণ 24 পরগনা জেলায় বারুইপুর কল্যাণপুর জোড়া মন্দির শ্মশানের একমাত্র মহিলা ডোম টুম্পা দাস। বাবা মারা যাওয়ার পর অভাবের সংসারে হাল ধরতে টুম্পাকে এই পেশা বেছে নিতে হয়। 2014 সালে টুম্পার বাবা বাপি দাস মারা যান। টুম্পার বাবা পেশায় ডোমের কাজ করতেন বারুইপুরের জোড়া মন্দির শ্মশানে। তখন মাঝে মধ্যে শ্মশানে বাবার কাজ দেখতে আসতো টুম্পা দাস। হঠাৎ টুম্পার বাবা মারা যায়। 5 জনের সংসার চালাতে টুম্পা হিমশিম খাচ্ছিল। কি করবে টুম্পা ভেবে পাচ্ছিল না। বাড়ির একমাত্র বড় মেয়ে, টুম্পার বয়স তখন মাত্র 19 বছর। সমাজে অনেকের লাঞ্ছনা সত্ত্বেও টুম্পা কিন্তু নিজের ইচ্ছে এই কাজ বেছে নিয়েছিল। টুম্পা জানতো যে এই কাজ ছাড়া তার সংসার বাঁচানো অসম্ভব। শ্মশানে তখন কাঠের চুল্লি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জির সহযোগিতায় বারুইপুর জোড়া মন্দির শ্মশানে বসানো হয় ইলেকট্রিক চুল্লি। তৈরি হয় নতুন বিল্ডিং। টুম্পা যখন কাজ শুরু করে তখন কাঠে সপ্তাহের কাজ হতো। তখন আরও চাপ বাড়তে থাকে টুম্পার, কিন্তু সেই চাপকে সহ্য করে সাহসের সঙ্গে হাসি মুখে কাজ করত। চুল্লি সাজানো থেকে শুরু করে মৃতের অস্থি পরিবারের হাতে তুলে দেওয়া পর্যন্ত এখনও সে সমস্ত রকমের কাজই দেখে। শ্মশানের দায়িত্বটা এখন টুম্পার ওপরে। শ্মশানের প্রথম দিকটা ভয়ে আতঙ্কে থাকতো টুম্পা, কিন্তু জীবন যুদ্ধে তাকে লড়াই করে জিততে হবে, সেই সাহস নিয়ে আজ হাসি মুখে জিতে গেছে টুম্পা। যখনই বডি আসতো, বাবা আসতো, চিতা সাজাতো, বডি পোড়ানো, এগুলো সবই আমার বাবাকে আমি প্রথম খুব ছোটোবেলায় তো আর আমি ঢুকতাম না শ্মশানে। যখন একটা বয়স হয়েছিল তখন আমি এসে দেখতাম, উঁকি ঝুঁকি মেরে দেখতাম বাবা কি কাজ করতো না করতো। দেখতাম খুবই পরিশ্রম করে আমাদেরকে মানুষ করেছে। তো যখন আমি তার কাজটা পাই তখন মনে করলাম যে যাক, আমি অন্তত সেই জায়গাটায় পৌঁছাতে পেরেছি যে আমার বাবার কাজটা আমি পেয়েছি, আমার বাবার নামটা আমি রাখবো। সেই হিসাবে কাজটা আমি নিয়েছিলাম, কাজটা করেছি। অনেকে এখনো পর্যন্ত এসে আমার বাবার নাম করে। তো আমার মনে এটাই আশা আর উদ্দেশ্য আছে যে আমার বাবা মরে যাওয়ার এত বছর পরও লোকে নাম করছে, কমসে কম সে তো নিশ্চয়ই ভালো কিছু করেছে এই জায়গায় কাজ করে যে সবাই নাম করছে। তো সেরকম জায়গাটা আমি তৈরি করতে চাইছি। বাবার নাম বাপি দাস। বাড়িতে আমার মা আছে, বোন আছে, ভাই আছে, আর আমার বোন আছে। আমার বোনের বিয়ে করেছিল
ডিভোর্স হয়ে গিয়েছে। আর মিলিয়ে 5 জন সদস্য। পুরোটাই কি সংসার আপনার ঘাড়ে? প্রথম আমার ঘাড়ে ছিল, এখন আমার বোন কাজ করে। এবার বীরভূমের বক্রেশ্বরে একদমই আলাদা আমেজে। একদিকে যেমন বীরভূমের বক্রেশ্বরকে আমরা পীঠস্থান হিসেবে মানি, প্রতি মুহূর্তেই দেখা যায় দর্শনার্থীদের ভিড় এই বীরভূমের বক্রেশ্বর ধামে। আবার কিন্তু অন্যদিকে ধরতে গেলে এই বীরভূমের বক্রেশ্বরকে পর্যটন কেন্দ্র হিসেবে ধরা হয়। আবার দেখা গেল বীরভূমের বক্রেশ্বরে মেষ পালন করতে মাধবপুর থেকে এই মেষ নিয়ে আসা হয়, দলে দলে আসে। আমরা সকলেই জানি এই ভেড়ার চামড়া দিয়ে কিন্তু নানা রকম পোশাক তৈরি করে বিভিন্ন রকম জিনিস হয়ে থাকে। এবার সেই দিকটাতেও নজর দিয়েছে বীরভূমের বক্রেশ্বর। সারা বছর তারা এই মেষ পালন করে তাদের জীবিকা নির্বাহ করেন। এবার বীরভূমের বক্রেশ্বর একদমই আলাদা আমেজে দেখা গেল, আর সেই রকমই চিত্র তুলে ধরলেন আমাদের প্রতিনিধি। কোথায়? আচ্ছা, এটা কি কি মানে এইতে কি কি তৈরি হয়? তৈরি হয় তো যাবে আমার এই যে কি বলে ফার্মাতি না ক্যাম্প। আচ্ছা, কি কি তৈরি হয়? কম্বল হয়, আসন হয়, সুপার হয়। বীরভূমের বক্রেশ্বর থেকে সংকল্পদের রিপোর্ট। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।